এই রানওয়ে ডক্টর আব্দুল মান্নান মানে এটা একটা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে, মানে সমস্ত দলের লোকেরাই এই রানওয়ে তমুক এই কর্মসূচি এটা মডেল হয়ে গেছে। ইশরাক সাহেব একটা জায়গায় বলেছে যে ঢাকাতে নাকি জামাত সব জায়গায় জামানত হারাবে। উনি যদি তাই মনে করেন তাহলে অনেক জায়গায় ওনার কর্মীরা আমাদের লোকদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। আমরা যতটুকু কাজ করছি স্মুথলি করতে দেন, আপনারা তো ঘুমাই থেকেই পাশ হয়ে যাবেন। 5 বার জেলখানায় গিয়েছি আমি, 21টা মামলার আসামি, ম্যাডাম জিয়ার সাথেও মানে মামলার আসামি হয়েছি। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে 36 দিন, এই 36 দিনই আমি রাজপথে ছিলাম। এবং আপনি শুনে খুশি হবেন এবং দেশবাসী খুশি হবে, আমার মনোনয়নপত্রের প্রস্তাবকারী হচ্ছে শহীদ জুনায়েদের পিতা, সমর্থনকারী হচ্ছে শহীদ আনাসের পিতা, যিনি আমার বড় ভাই, সিনিয়র অনেক। তারও চুল দাড়ি সব পাকে নাই, কিন্তু হাসিনার এই নির্যাতনে আমার এই দাড়ি চুল অনেক আগেই পেকে গিয়েছে। আমার বাচ্চারা ট্রমার শিকার, কারোর খাটো ছোট চুল দেখলে তারা ভয় পেত, এই মনে হয় ডিবি চলে আসলো। তো আমরা তো আসলে একটা ফিলিস্তিনে বসবাস করেছি, প্যালেস্টাইনের মতো এই বাংলাদেশে বসবাস করেছি। আমাদের শহীদদের রক্তের ঋণ আমরা আগামী নির্বাচনে সেটা পরিশোধ করতে চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা ডায়ালগের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুস সাত্তার। আজ আমরা কথা বলবো বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে। আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আপনি তো দীর্ঘদিন থেকেই ঢাকায় রাজনীতি করছেন, যতটুকু আমরা জানি। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে ঢাকা 6 আসনে মনোনয়ন দিয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আপনার মনোনয়ন বৈধতাও পেয়েছে। তো হঠাৎ করে আপনি যে ঢাকা 6 আসনে আপনাকে মনোনয়ন দেওয়া হলো, এতে আপনার কি মনে হয়? পুরনো ঢাকার এমন একটা ঐতিহ্যবাহী একটা জায়গায় আপনাকে মনোনয়ন দেওয়া হলো, সেই এলাকার মানুষ, রাস্তাঘাট এবং এই যে পারিপার্শ্বিক অবস্থা, কিভাবে মানিয়ে নিচ্ছেন নিজেকে? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, ঢাকা 6-এর আমি একজন অধিবাসী। আমি গ্যান্ডারিয়া সতীশ সরকার রোডে আমার বাসা। দীর্ঘদিন থেকে আমরাও এখানে আছি। ঢাকা 6 বরাবরই উন্নয়ন বঞ্চিত এবং বৈষম্যের শিকার। স্বাধীনতা উত্তর সময় থেকে এই পর্যন্ত ঢাকা 6-এ যতগুলো নেতৃত্ব আসছে, যত মানুষ এখানে নির্বাচিত হয়েছেন, তারা এমন কোনো কিছু উন্নয়ন কর্মকাণ্ড রেখে যেতে পারেন নাই যার মাধ্যম দিয়ে ঢাকা 6-এর জনগণ তার সুবিধা ভোগ করতে পারছে। এবং ঢাকা 6 থেকে আমাদের এটা আপনি জানেন সদরঘাট থেকে সীমানা শুরু এবং এদিকে আপনার গুলিস্তানের কাছাকাছি, এপাশে তেফাক মোড় পর্যন্ত, এপাশে সায়দাবাদের কাছ পর্যন্ত আমরা আমাদের যে সীমানা, এই জায়গার ভিতরে বাংলাদেশের সবচেয়ে বাণিজ্যিক বড় বড় হাবগুলো রয়েছে। এখানে সদরঘাটের তীর ঘেঁষে যেরকম ব্যবসা কেন্দ্রগুলো রয়েছে, পাশাপাশি বাংলা বাজারে বইয়ের মার্কেট আছে, শ্যামবাজার আলু বাজারে, সেখানে শ্যামবাজারে আপনার আলু পেঁয়াজ মরিচের ব্যবসা রয়েছে। এরপরে আপনার চশমার মার্কেট রয়েছে, কাপড়ের মার্কেট রয়েছে এবং নবাবপুর বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস হাব, সারা বাংলাদেশের মানুষ নয়। পুরান ঢাকা বলতেই তো মানে এই অঞ্চলটাই আপনার, আপনি যদি পুরাতন গাড়ি এবং গাড়ির পার্টসের কথা যদি বলেন তাহলে এটা ধুলাইখাল। এটা তার মানে আমরা ঐতিহ্যের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা উন্নয়ন বঞ্চিত। এই পুরো ব্যবসায়ী এরিয়া থেকে প্রতিটা বছরে কোটি কোটি টাকা সরকার রাজস্ব পায়, কিন্তু সরকার আমাদের থেকে পায়, কিন্তু নেতৃত্বের অভাবে আমাদের এলাকার জনগণ তাদের প্রাপ্যটা বুঝে নিতে পারে নাই। আমরা মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝছি, আমরা এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং এই জায়গায় আমরা এতদিন গণসংযোগ করে যতটুকু বুঝছি, মানুষ যাদেরকে ইতিপূর্বে নির্বাচিত করেছিল বা যারা বিভিন্নভাবে নির্বাচিত হয়েছে, তাদেরকে কখনো কাছে পায় নাই। তারা নির্বাচিত হওয়ার পর গুলশান, বনানী, ধানমন্ডি বা বিভিন্ন দেশে বিদেশে তাদের অনেক কিছু থাকার কারণে তারা এলাকার জনগণের চাহিদা পূরণ করতে পারেনি। বিশেষ করে বাণিজ্যিক হাব হওয়ার কারণে এখানে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক, এগুলোর একটা বড় ধরনের
অভয়ারণ্য আছে এখানে, এবং এগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হয়। এই যে প্রতিকূল অবস্থাগুলো আছে, এই জায়গা থেকে মানুষ বাঁচতে চায় এবং এই জায়গার থেকে মানুষ বিকল্প একটা ভালো কিছু চায়। সেই জায়গা থেকে মানুষ এখন বলছে যে আমরা ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, এখন একটু দাঁড়িপাল্লাকে দেখছি। সাড়া পাচ্ছেন কেমন কেমন সাড়া পাচ্ছেন? আমার কাছে মনে হয় যে একটা নীরব বিপ্লব হয়ে আছে ভিতরে এটা, এবং মানুষের আগ্নেয়গিরির যে মানে অগ্নুৎপাত এবং তার যে দাবানল, এটা মাটির ভিতরে থাকে, তো উপরের থেকে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু মানুষের অন্তরে একটা বড় ধরনের পরিবর্তন ইতিমধ্যেই সূচিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এবং পেশি শক্তির ব্যবহার না হলে, সন্ত্রাস না থাকলে, লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকলে জনগণ তার সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে। আপনার এই জায়গাটা তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী জায়গা, আবার এখানে যিনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেন, তার বাবা এখানে ঢাকার মেয়র ছিলেন বলা হয়ে থাকে, তিনি একজন হেভিওয়েট প্রার্থী বলা হয়ে থাকে। এমন একজন হেভিওয়েট প্রার্থীর বিপরীতে দাঁড়িয়ে আপনার জয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? সে দেখেন যে পুরন ঢাকা না, শুধু পুরো ঢাকাতেই এবং বাংলাদেশের অনেক জায়গায় 96-এ শুধু জামাত ইসলামী 300 আসনে নির্বাচন করেছে। এরপরে নির্বাচনগুলোতে কিন্তু বিএনপির সাথেই নির্বাচন করেছে। এই যে প্রার্থীগুলো সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকেও হারাতে পেরেছেন, কেন পেরেছেন? সেখানে কিন্তু জামাত সহ ইসলামী শক্তিগুলোর কী ছিল? সংমিশ্রণ ছিল, একসাথে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল। সেই শক্তির কারণেই কিন্তু এটা সহজ হয়েছিল। পরবর্তী সময় এসে এখন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে 5ই আগস্ট পরবর্তী যে রাজনীতি হয়েছে আমাদের এই পুরন ঢাকায়, সেখানে আমি খুব ওপেনলি বলতে চাই, আমি আরও কয়েক জায়গায় মিডিয়াতে বলেছি, আগে একটা পণ্যবাহী ট্রাক এখানে আসলে 2600-2700 টাকা লোড আনলোড করার সময় বিভিন্ন মানুষকে দিতে হতো, এখন এটা 5000 টাকার উপরে দিতে হয়। কারা নেই এটা মানুষ জানে। তো মানুষের মানবতার কল্যাণের চেয়ে মানবতার উপরে জুলুম, নিষ্পেষণ, চাঁদাবাজি, দখলবাজি কারণে এই জনপ্রিয় দলটার জনপ্রিয়তায় ব্যাপকভাবে মানে ধস নেমেছে। এবং আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ইশরাক সাহেব তিনি নিজেকে মেয়র দাবি করেছিলেন এবং এই এলাকার মানুষের নাগরিক সুবিধাগুলো বন্ধ রেখে দীর্ঘদিন এই জায়গাটা মানে নগর ভবন তালা দিয়ে রেখেছিলেন, এবং এক পর্যায়ে তিনি নিজে নিজে শপথ পড়ে বসে একটা মিটিংও করেছিলেন। এটা এই এলাকার মানুষরা ভালোভাবে নেয় নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, উনি আরেকটা জায়গায় বলেছেন যে আমি এখন এখানে পার্লামেন্ট মেম্বার হিসেবে ইলেকশন করছি, বাট আবার যখন মেয়র ইলেকশন আসবে তখন আমি এখান থেকে পদত্যাগ করে আমি ওই নির্বাচনটা করব। তো এই যে একজন ব্যক্তিকে এখানে পার্লামেন্ট মেম্বারও দিতে হবে, আবার তিনি কিছুদিন পরে আবার মেয়র ইলেকশনে যাবেন, তো জনগণের টাকাই তো এই ইলেকশনটা হবে। তো জনগণ এই জন্য বলছে যে একজনকে আমরা কেন দুইবার দিব, যদি দিতেই হয় পরে দেখব যদি তার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায়। তো এই জায়গাটা আমি মনে করি জনগণ ডিসিশন নেবে, আর হেভিওয়েট হিসেবে আর কাউকে গণ্য করার সুযোগ নেই। শিক্ষা দীক্ষায় যদি বলেন তাহলে আমরা তো আর সেখানে চেয়ে কম যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যাসোসিয়েট প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পড়াই। আমি ঢাকাতে রাজনীতি করেছি, রাজপথে রাজনীতি করেছি। আমি ম্যাডাম জিয়ার সাথে 3টি মামলার আসামি ছিলাম, যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানো মামলা। আপনি জানেন যে ম্যাডাম জিয়া সেই মামলায় অভিযুক্ত ছিলেন। আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে ম্যাডাম খালেদা জিয়াকে স্মরণ করছি। কাজেই আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তার দল এবং দলের কর্মী বাহিনী সরে যাওয়ার কারণে মানুষ আরও বেশি আমাদের এই আদর্শিক রাজনীতির দিকে ঝুঁকছে। বিশেষ করে আমাদের যে নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু তারা আপোষ করেন নাই, আদর্শ বিসর্জন দেন নাই, যার কারণে মানুষের ভিতরে এখন এটা এসেছে যে না, হুমকি ধামকি এবং হত্যা, ফাঁসির মঞ্চ যাদেরকে আদর্শ বিচ্যুত করতে পারে না, তারাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এবং ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায়, সন্ত্রাস মোকাবেলায়
মাদক মোকাবেলায় এরাই হচ্ছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জয়ের সম্ভাবনা আপনার, এই যে আমরা বললাম যে হেভিওয়েট প্রার্থী বলা হয়, আপনি এটাকে খুব চ্যালেঞ্জ মনে করেন কিনা, আর হলো আপনি জয়ের সম্ভাবনা কতটুকু এই প্রার্থীর বিপরীতে দেখেন দাঁড়িয়ে? কিন্তু আপনারা তো বুঝতে পারছেন না, আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে তো আপনারা অনেকেই বলেছিল যে এখানে তো জামাত শিবিরের জয়ের কোনো সম্ভাবনা নেই, তাদের অনেক গবেষণাও বলছিল যে এটার সম্ভাবনা নেই। তো আপনারা যদি এভাবেই জামাত শিবিরকে মূল্যায়ন করেন, বাংলাদেশের জেনজি এখন অশিক্ষিত না, জেনজি অনেক বেশি ফরওয়ার্ড, তাদের কাছে সব কিছু আছে। এই বাংলাদেশের প্রায় 5 কোটির উপরে ভোটার যারা 35 বছর বয়স পর্যন্ত, তারা কোনো দলের অন্ধ আনুগত্য করবে না, তারা দেখে শুনেই ভোট দিবে এবং বাংলাদেশ জামাত ইসলামী এখানে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এবং এই জয়লাভের পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই যে আপনার ইসলামী দলগুলোর একটা ভোট বাক্স এবং সেই সাথে জুলাইয়ের যে মানে আপনার যে স্পিরিট, সেই স্পিরিট এনসিপি আমাদের সাথে যুক্ত হয়েছে। আবার বাংলাদেশের মানে মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ এখন আমাদের সাথে রয়েছে। এর পাশাপাশি এখানে একটা বিষয় একটু বলি, এই আসনটাতে যেটা বরাবর বলা হয়ে থাকে যে পুরনো ঢাকার লোকেরা পুরনো ঢাকার প্রার্থীকে বেছে নেয়, অর্থাৎ যারা এখানকার পুরনো আদিবাসী। সেক্ষেত্রে এটা কি আপনি ফিল করেন যে না, পুরনো ঢাকার প্রার্থী হিসেবে ইশরাককে বেছে নেবে, একজন তার চেয়ে ভালো প্রার্থী থাকলে তাকে মানুষ বেছে নেবে না, এমন কোনো পারসেপশন কি এখানে আছে? না, এরকম পারসেপশন নাই, বরঞ্চ আমি তো দেখছি যে পুরনো ঢাকার বহু মানুষ আমার সাথে ওয়ার্ক করছেন এবং আমিও তো পুরনো ঢাকার একজন বাসিন্দা। আর যদি ওই হিসাব করেন যে আমার জন্মস্থান যশোর, তো ইশরাকরাও তো মুন্সিগঞ্জ থেকে এসেছেন, ওনারা তো আর ওনাদের পৈতৃক এই পুরান ঢাকায় না, গোটা ঢাকাটা এরকমই। কিন্তু তো আমরা তো বিভিন্ন জায়গা থেকে এসেছি, তবে পুরান ঢাকা থেকে যাদের জন্ম, যারা পুরান ঢাকারই সব ঐতিহ্য, এরকম বহু মানুষ আছে এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহার এবং কর্মকাণ্ডে উন্নয়ন ভাবনায় আমরা কথা বলেছি, আমরা পুরান ঢাকার ঐতিহ্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো। যার কারণে আপনারা দেখেছেন যে আমরা ঘোড়ার গাড়ির একটা র্যালি করেছি এবং ওই জায়গা থেকেই আমরা বলছি যে আমরা পুরান ঢাকাকে ওন করছি এবং পুরান ঢাকার সকল মানুষের যত ধরনের বৈষম্য আছে, অবহেলা আছে, সেগুলো দূর করে আমরা পুরান ঢাকাকে আধুনিক ঢাকায়। এই ইস্যুটাতেই আসবে। আপনাকে আমরা দেখলাম যে ঢাকায় প্রচারণায় একটা নতুনত্ব আপনি নিয়ে এসেছেন, যেমন আপনার প্রথম একটা কর্মসূচি আমরা দেখলাম রান উইথ ডক্টর আব্দুল মান্নান, তারপরে আমরা আপনার ঘোড়ার গাড়ির যে র্যালি দেখলাম, এর প্রভাব সারা বাংলাদেশেই বলা যায়। আপনার রান উইথ ডক্টর আব্দুল মান্নানের যে প্রভাব, এটা আমরা দেখলাম যে সব জায়গায় মোটামুটি বাংলাদেশের প্রার্থীরা এটা করেছেন। তো হঠাৎ করে এই যে ব্যতিক্রম ধর্মী আইডিয়া আপনি কিভাবে পেলেন, প্রত্যেকে আসলে? দেখেন, এটা আল্লাহর রহমত, আল্লাহই মানুষের অন্তরে, তার ব্রেনে এই চিন্তাগুলো ঢেলে দেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মসূচি ছিল যে রান উইথ ডক্টর আব্দুল মান্নান, যে কর্মসূচিটা আমরা দিয়েছিলাম অনেক আগেই, সেই কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য ছিল এই এলাকায় মাদক আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, দখলবাজ আছে। আমরা এগুলোকে না করার জন্য যুব শক্তিকে আমরা এখানে একত্রিত করে আমরা আপনার ইত্তেফাক থেকে আমরা সদরঘাট পর্যন্ত এখানে আমরা ম্যারাথনের মতো করে আমরা গিয়েছি এবং সেই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সারা বাংলাদেশে মানে সমস্ত দলের লোকেরাই এই রান উইথ অমুক, রান উইথ অমুক, রান উইথ অমুক এই কর্মসূচি, এটা মডেল হয়ে গেছে এবং জনপ্রিয়। এবং এই রান উইথ ডক্টর আব্দুল মান্নান মানে এটা একটা ভাইরাল হয়েছে, অনেক ভাইরাল হয়েছে। আর আমরা মূলত এই অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, শোষণের বিরুদ্ধে এই রান উইথ ডক্টর আপনার যুব সমাজকে আমরা বলছি, আসো আমরা যদি একসাথে রান করি তাহলে এগুলো ভেসে যাবে। এটাই ছিল আমাদের মূল মোটো। এর সাথে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে চলে আসে, এর বাইরেও আমি কিন্তু আরও কিছু কর্মসূচি পালন করেছি। আপনি জানবেন যে ঘোড়ার গাড়ির কর্মসূচির পাশাপাশি
কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন একটা ব্যতিক্রম আয়োজন ছিল। এটাও ব্যতিক্রমী ছিল। আমরা ল্যাপটপ পুরস্কার দিয়েছি। ইয়াং জেনারেশন তারা এখানে এসে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন, তারা এখান থেকে রিকমেন্ড করে গেছেন যে এই যে আমি যেহেতু একজন শিক্ষক, আমার ভিতরে শিক্ষার যে আলো আছে, এই আলোটা জ্বালানোর জন্য যে ডাইনামিক চিন্তাটা তারা ধারণ করতে পেরেছে। এর বাইরে আমরা আরও কর্মসূচি দিয়েছি। 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমরা আস্ত মানে লাইভ গরু এবং খাসি পুরস্কার দিয়েছি। এবং 16 দলীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের কিংবদন্তি প্লেয়ার কায়সার হামিদ এখানে এসেছিলেন, এবং এই এলাকার আমাদের যত পুরান ঢাকার ঐতিহ্যবাহী যত জাতীয় দলের সাবেক ফুটবলার তারাও এখানে অংশগ্রহণ করেছিলেন। এইটার মাধ্যম দিয়ে মূলত আমরা পুরো জাতিকে মাদক মুক্ত করার চেষ্টা করেছি এবং আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আসি, সেটি হলো যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ভোটার রয়েছে তার প্রায় অর্ধেকের মতো হলো নারী। এই যে নারী যারা আছে তারা একটি প্রচারণা রয়েছে বাজারে জামাত সম্পর্কে যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে নারীর যে অগ্রগতি, এই নারী অগ্রগতির অন্তরায় হয়ে যাবে জামাতে ইসলামী। আপনি কি মনে করেন যে আসলে নারীরা জামাতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা তাদের সকল কাজকর্ম বা সব কিছু ঠিকমতো করতে পারবে, বা কেন এইটা মনে করা হয়? এটা একটা জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার। আমি মনে করি, আমি এটা আগেও অনেক জায়গায় বলেছি যে জামাত ইসলামীর আমাদের মা বোন এবং আমাদের ওয়াইফ যারা আছেন তারা যত লোক জব করে, চাকুরি করে এবং ব্যবসা করে, কর্মক্ষমতা আছে, এত অন্য দলের নাই। আপনার স্ত্রী অন্য দলের নাই। আমার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেও পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী, তো সে তো জব করছে। এবং আমার এখানে নির্বাচন পরিচালনায় যারা আছেন, আমাদের ডাক্তার শাহানা পারভিন, লাভলি আপা সহ আমাদের অনেকেই এখানে আছেন, তারা জব করেন, তারা শিক্ষকতা করেন, তারা ব্যাংকে চাকরি করেন, তারা এই যে উদ্যোক্তা হচ্ছেন, তারা মানে বিভিন্ন প্রকার ব্যবসার সাথে জড়িত। তো যখন এখানে আমার ওয়াইফ সহ যারা এখানে আমাদের মহিলা উইং যারা কাজ করছে, তারা যখন তাদের সামনে যখন এরকম কথা বলছে, তখন তারা নিজেরাই উত্তর হয়ে যাচ্ছে যে না, আমরা তো জব করছি, আমরা তো জামাত ইসলামী করি। সো দ্যাট এটা মনে করি যে জামাত ইসলামী আসলে নারীরা আরো মর্যাদার সাথে তাদের জব করতে পারবে। নারী ভোটারদের রেসপন্স কেমন? এবং আমার এখানে আমি যতটুকু আমাদের এই ঢাকা 6-এর মা বোনদের সাথে মেশার চেষ্টা করেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে নারীরা পুরুষের চেয়ে আমাদেরকে বেশি এগিয়ে রাখবে। এবং এরকম অনেক ফুটেজ আছে যেখানে আমি গিয়েছি, আমাদের মা খালারা মানে আমাকে একবারে মাথায় হাত দিয়ে দোয়া দিয়েছেন। হ্যাঁ, মানে এত ভালোবাসা পেয়েছি আমাদের মা বোনদের থেকে, তা বলার বাইরে। আশা করি তারা আমাদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবে। আরেকটা বিষয় হলো, আপনার এই এলাকাটায়, যে এলাকায় আপনি যে আসনে নির্বাচন করছেন, এখানে অনেক ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। যেমন এখানে হিন্দু রয়েছে, এখানে খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় এর মধ্যে রয়েছে, হিন্দুদের অনেক মন্দির এখানে রয়েছে। তো এই যে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের পক্ষ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন, বা তাদেরকে আপনি কিভাবে কাছে টানার চেষ্টা করছেন? জি, দেখেন, আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই এলাকায় আমিরে জামাতের নির্দেশে আমরা যতগুলো মন্দির আছে সেখানে আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু পাহারাদারির ব্যবস্থা করেছিলাম। 5ই আগস্টের পরে আমাদের এই এলাকায় কাউকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেই নাই, বরঞ্চ অনেকের বিরুদ্ধে এই অভিযোগ আছে ইন্টারনালি যে কাউকে চাঁদা চাওয়া, কাউকে বাড়ি থেকে বের করে দেয়া, কারোর জায়গা জমি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দখল করার এটা আছে। কিন্তু এটা আমাদের সাথে কখনোই কেউ এই পর্যন্ত দিতে পারে নাই। আমরা তাদেরকে বলেছি, আমিরে জামাতের সেই আহ্বান যে আপনারা সংখ্যালঘু না, আপনারা বাংলাদেশের নাগরিক। আমি মন্দির কমিটির সাথে এখানে মিটিং করেছিলাম, আমাদের মহানগরীর সম্মানিত আমির নুর ইসলাম বুলবুল ভাই সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি এসেছিলেন, আরও অনেক হিন্দু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আমি যে উঠান বৈঠকগুলো করছি, গণসংযোগ করছি, সেখানেও আমাদের সাথে হিন্দু নেতৃবৃন্দ থাকছেন। ওনাদের একটা সীমাবদ্ধতা আছে, ওনারা ওপেনলি যেভাবে নির্বাচনে ভূমিকা পালন করা দরকার, বিভিন্ন সন্ত্রাসী এবং হুমকি ধামকি পাওয়ার
ভয় ভীতি থেকে ওনারা ওপেন আমাদের সাথে আসতে পারছেন না। আমি মনে করি কৃষ্ণনন্দীকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিতে পেরেছে, তাদের ভিতরে যে আশঙ্কা ছিল যে হিন্দুদেরকে জামাত হয়তো রিসিভ করে না, কিন্তু এটার মাধ্যম দিয়ে একটা নতুন বার্তা সকল ভোটারের কাছে গিয়েছে যে জামাত ইসলামী সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমার এখানে প্রায় 20% ভোটার আছে হিন্দু। আশা করি তারা এখান থেকে মেসেজ পাবে এবং আমরা তাদের মানে সমস্ত প্রকার দুঃখ দুর্দশায় অংশগ্রহণের চেষ্টা করছি এবং ভালো রেসপন্স আমরা পাবো ইনশাআল্লাহ। জি, আমরা একটু আরেকটা বিষয় আপনার জানতে চাই যে যেহেতু এই এলাকায় আপনি নির্বাচন করছেন, নিঃসন্দেহে এখানকার সমস্যাগুলো সম্পর্কে আপনি ওয়াকিবহাল যে কি কি সমস্যা এখানে রয়েছে। বিশেষ করে এখানে আমরা যদি পুরান ঢাকার দিকে তাকাই, এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দখল বাণিজ্য এবং রাস্তাগুলো সুপ্রশস্ত না এখনও। এখানে অনেকগুলো রাস্তা পুরনো, অনেক ভবন এখানে রয়েছে। আপনার পাশেই তো বুড়িগঙ্গা নদী, যে বুড়িগঙ্গা নদীতে আসলে দূষণমুক্ত যেভাবে করে এটাকে উপযোগী করা দরকার, সেই উদ্যোগটার ক্ষেত্রেও আমরা অনেক সময় নানা ধরনের ঘাটতি দেখেছি। পর্যাপ্ত খেলার মাঠের সংকট এই এলাকায় রয়েছে। তো এই যে নানা সমস্যায় জর্জরিত, গ্যাস ঠিক মতো সম্ভবত আমরা প্রায় সময় মিডিয়ায় শুনি, মানুষ আক্ষেপ করে যে গ্যাস ঠিক মতো পাচ্ছে না তারা। পানির যে বিশুদ্ধ পানি পাওয়ার, সেটাও অনেক সময় দেখা যায় পানিতে পোকা পাওয়া যায়, নানা ধরনের সমস্যা হচ্ছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, আপনি যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে এই সমস্যাগুলোর সমাধানে আপনার কি পদক্ষেপ থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, 1 নাম্বার আমি বলি যে বুড়িগঙ্গা নিয়ে আমাদের একটা নতুন পরিকল্পনা। এই পরিকল্পনাটা ইতিমধ্যে আমি জনসম্মুখে ওপেন করেছি। আমরা বলেছি বুড়িগঙ্গাকে দূষণ এবং দখল দুটাই মুক্ত করব আমরা। এটার পরে আমরা লন্ডনের টেমস নদীর মতন করে এখানে পর্যটন কেন্দ্র তৈরি করব। তাহলে এই পুরান ঢাকার মানুষের জীবন মান উন্নত হবে, জীবন জীবিকার উন্নয়ন ঘটবে, জীবিকাও অনেক হবে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসবে, আমরা ব্যাপকভাবে এখানে রেভিনিউ পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বুড়িগঙ্গা নিয়ে আমাদের ভাবনা। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করার জন্য আমি বলেছি যে আমরা কয়েক স্টেপের এখানে পদক্ষেপ নেব এবং সে জায়গায় থেকে আমি প্রথম বলেছি যে আমরা সমাজটা পরিচালনা করব মসজিদ কেন্দ্রিক। আমরা কোনো ক্লাব থেকে বা কোনো পলিটিক্যাল পার্টির অফিস থেকে আমাদের এটা পরিচালনা হবে না। তাহলে কি হবে, ওখানে মসজিদের ইমাম, খতিব, এরপরে মসজিদ কমিটি, পঞ্চায়েতের নেতা এবং সিভিল সোসাইটি সবাইকে এখানে একত্রিত করব। এখানে সন্ত্রাস এবং মাদক প্রতিরোধ কমিটি তৈরি করা হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে বাঁচানোর জন্য তাদেরকে শক্তিশালী করা হবে। তাদের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। এটার মাধ্যম দিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের এই মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, অন্যায় বিরোধী এই যে মানে কমিটিগুলো হবে, এটা অনেক পাওয়ারফুল হবে। কেন মানুষ এখানে আসতে চায় নাই? ইতিপূর্বে পলিটিক্যাল পার্টির যারা নেতা ছিলেন তাদের ছত্রছায়ায় যেহেতু এগুলো হতো, তা আমাদের ছত্রছায়ায় এটা হবে না, মানুষ এটা বিশ্বাস করে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেই দলের নেতা কর্মীদের সাথে মাদকের কোনো সম্পর্ক নেই। তো তারা এটা বিশ্বাস করেছে এখন যে না, মাদক মুক্ত করতে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই প্রতিরোধ কমিটির সাথে আমাদের প্রশাসনকে যখন কি করে দিতে পারবো, ট্যাগ করে দিতে পারবো, তখন একটা সম্মিলিত সামাজিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিরোধ এখানে তৈরি হবে। এটার মাধ্যম দিয়ে আমরা সমাজের এই মানে সবচেয়ে নগ্ন এবং ভয়ঙ্কর যে থাবা, মাদক, চাঁদাবাজ, দখলবাজ, মাস্তান, নৈরাজ্য, এগুলো আমরা মুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান। আর গ্যাস সংকটের কথা আপনি বলেছেন, গ্যাস সংকট অনেকটা যারা অসাধু কর্মকর্তা আছে তারাও অনেক সময় এটা করে, রাত 2টা-3টার সময় গ্যাস দেয়। কিন্তু আমরা বলেছি আমরা জনগণকে সাথে নিয়ে সংশ্লিষ্ট জায়গায় যে আমাদের 3 বেলা রান্নার সময় কি করতে হবে, গ্যাসের ব্যবস্থা করতে হবে। আর এলপিজি যেটা দেয়া হয় এটা অনেক সময় ওজনে কম দেওয়া হয়, এটা দাম বাড়িয়ে দেওয়া হয়, এটা যেন না হয় এই জন্য আমরা সেন্ট্রালি আমাদের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এটার ব্যবস্থা করতে হবে। আগামী দিনে আমাদের রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে যে যদি গ্যাস সংকটই হয়ে থাকে তাহলে এলপিজির জন্য আরও কম মূল্যে, যেখানে গ্যাসের পরে চাপ পড়বে না এবং কেউ ওজনে কম দিতে পারবে না, এখানে মনোপলি বিজনেস করবে না, এটার ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা এই সংকটের সমাধান করবো ইনশাআল্লাহ। এবারের ভোট, যে ভোট সামনে আসছে, এই ভোটে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কি ভূমিকা ছিল।
যেহেতু 24-এর যে গণ অভ্যুত্থান আমরা বলছি, এই অভ্যুত্থানের মধ্যে যারা ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে আগামী দিনের জাতীয় নির্বাচনে মানুষ তাদেরকে বেশি অগ্রাধিকার দেবে। সেক্ষেত্রে এই 24-এর গণ আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ যে আন্দোলন লড়াই হয়েছে, সেখানে আপনার ভূমিকা আসলে কী ছিল? আপনি কি ভূমিকা আপনার প্লে করেছেন, যার কারণে মানুষ আপনাকে ফ্যাসিবাদ বিরোধী একজন নেতা হিসেবে বা ফ্যাসিবাদ বিরোধী একটা শক্তি হিসেবে আপনাকে কেন বেছে নেবে? আপনার কি ভূমিকা ছিল? দেখেন, ফ্যাসিবাদের যখন থেকে জন্ম হয়েছে, সেই 2008-এর ইলেকশন, 2009-এর জানুয়ারি থেকে সরকার গঠন আওয়ামী লীগের, তখন থেকেই কিন্তু ফ্যাসিবাদ মানে এই নতুন করে মাথাচাড়া দিয়েছে। যদিও 75-এর আগেই 73 সালের যে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাকশাল কায়েমের ভিতর দিয়ে মূলত বাংলাদেশের ফ্যাসিবাদের সূচনা করেছিল, এবং এটা টাইম টু টাইম বিভিন্ন সময় কি হয়েছে, বেড়েছে। তো এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে আমি সব সময় রাজপথে ছিলাম, এবং যার কারণে বহু হামলা মামলার সম্মুখীন হয়েছি, 5 বার জেলখানায় গিয়েছি, এবং আমার মামলার লিস্ট যেটা আমি অঙ্গীকারনামায় দিয়েছি, সেখানে আমি 21টা মামলার আসামি, যেটা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এবং আপনাকে ইতিপূর্বেই বলেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে মামলার আসামি হয়েছি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। আর সর্বশেষ যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে 36 দিন, এই 36 দিনই আমি রাজপথে ছিলাম। এবং আমরা 5ই আগস্ট শাহবাগ থেকে মিছিল নিয়ে সংসদ ভবন এবং এরপরে গণভবনে ঢুকে গণভবনের শুকরিয়া সিজদা দিয়েই আমরা এই অভ্যুত্থানের বিজয় উদযাপন করেছি। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম, এই টাইমগুলোতে আহতদের পাশে ছিলাম। আপনি জানেন, ঢাকা 6-এর আমাদের অনেকগুলো শহীদ পরিবার আছে, বিশেষ করে শহীদ জোনায়েদ এবং আনাস, এই যে চাংখারপুরের সেই পরিবারগুলো, আর পাশে আমিরে জামাত মহানগরী সংগঠন, আমরা ওতপ্রোতভাবে লেগেছিলাম। এবং আপনি শুনে মানে খুশি হবেন এবং দেশবাসী খুশি হবে যে আমার এই যে নির্বাচন, যে আমার মনোনয়নপত্র, এই মনোনয়নপত্রের প্রস্তাবকারী হচ্ছে শহীদ জোনায়েদের পিতা, সমর্থনকারী হচ্ছে শহীদ আনাসের পিতা। এই যে জুলাইয়ের ফুল স্পিরিটটাকে ধারণ করা যে বিষয়টা, সেটা আমরাই বেশি ধারণ করতে পেরেছি। আমরা শহীদ পরিবার আমাদের পরিবার বলেই আমরা মনে করি, সেভাবে আমরা তাদের সাথে আছি। এবং ভবিষ্যতেও এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নে আমাদের হা ভোটের পক্ষে যে ক্যাম্পেইন, এটাও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি সেই জায়গায় আমাদের পূর্বের ইতিহাস এবং বর্তমান ইতিহাস দুটোই একইভাবে চলছে। শেষ করতে চাই আমরা, একেবারেই শেষ পর্যায়ে আমরা একটু সবশেষ আমরা আপনার সম্পর্কে একটু অল্প কথায় জানবো, যেহেতু সাধারণ মানুষের কিন্তু একটা জানার আগ্রহ থাকে, যাকে ভোট দেবেন তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোথা থেকে লেখাপড়া করেছেন, রাজনীতিতে কিভাবে এলেন, এগুলো জানার খুব বেশি আগ্রহ মানুষের থাকে। তো একটু যদি সংক্ষেপে আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং শিক্ষা জীবন সম্পর্কে আমাদেরকে বলেন। ধন্যবাদ। দেখেন, আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জেলা যশোরে আমার জন্মভূমি, ওখানে আমি জন্মগ্রহণ করেছি। ওখানেই আমার প্রাইমারিতে প্রাথমিক শিক্ষা হয়। এর পরবর্তীতে আমি গ্রামে লেখাপড়া করার পাশাপাশি আমি চলে গিয়েছিলাম খুলনাতে আমি ইন্টারমিডিয়েট পড়েছি। এরপরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে লেখাপড়া করেছি। বিশ্ববিদ্যালয় আল হাদিসান ইসলামিক স্টাডিজে 5 বছর আমি হাদিস পড়েছি, অনার্স মাস্টার্স। এরপরে এখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এমফিলে ভর্তি হই। এমফিল থেকে আমি পরীক্ষা দিয়ে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাওয়ার কারণে আমি স্কলারশিপ সহ পিএইচডিতে কনভার্ট করার সুযোগ পাই। এখান থেকে আমি পিএইচডি করেছি রিফর্ম অ্যাক্টিভিটিস অফ ফিফথ খালিফ উমর ইবনে আবদুল আজিজ, পঞ্চম খলিফা যাকে বলা হয়। উমাইয়া খেলাফতের 100 বছর পরে এসে উমর ইবনে আবদুল আজিজ, যিনি পুরো শাসন ব্যবস্থাকে রিফর্ম করে সংস্কার করে আবার খেলাফতের উপরে নিয়ে এসেছিলেন, যার কারণে তাকে পঞ্চম খলিফা বলা। আমি সেই বিষয়ের উপরে পিএইচডি করেছি বাংলাদেশের খ্যাতিমান একজন গবেষক প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ স্যারের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম। 2014-তে আমার পিএইচডি হয়। আমি এরপরে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করেছিলাম 2008-এ। সেখান থেকে আমি এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে সেখানে কর্মরত আছি এবং আমি সেখানে স্টুডেন্ট অ্যাডভাইজার। এরপরে আমার
শিক্ষা জীবনের সর্বস্তরে প্রাইমারি থেকে একবারে পিএইচডি পর্যন্ত সব জায়গায় আমি স্কলারশিপ পেয়েছি, কখনোই আমি স্কলারশিপ মুক্ত হই। রাজনীতিতে কিভাবে এলেন? রাজনীতিতে 93-তে আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় প্রথম ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি। ইসলামী ছাত্র শিবির করেছি 2007 সাল পর্যন্ত। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ছিলাম। এরপরে জামাত ইসলামীতে এসেছি। জামাত ইসলামীর একবারে রুট থেকে থানায়, ঢাকাতেই, এই যে 2005 থেকে আমি ঢাকায় রাজনীতিতে আন্দোলনের সময় পুরোটাই, এবং 2006 সালের 28শে অক্টোবরের সেই লগি বৈঠার তাণ্ডব পল্টন মোড়ে দাঁড়িয়েই দেখেছি এবং লড়াই করেছি, হারিয়েছি। আমি শহীদ মুজাহিদ সহ আমাদের শহীদদেরকে সেই স্মৃতি জীবনে কখনোই আমি ভুলতে পারি না। সেই লগি বৈঠা দিয়ে মানুষ কিভাবে মানুষকে খুন করতে পারে, লাশের উপরে নৃত্য করতে পারে, চোখের সামনে সেগুলো দেখেছি। মানুষকে দেখেছি কিভাবে আহত হয়ে আবার ব্যান্ডেজ পরে এসে আবার মোকাবেলা করতে, এই ইতিহাসগুলো দেখেছি। এরপরে দেখেছি গুমের ইতিহাস দেখলাম, হাসিনার যেই নির্যাতন, নিষ্পেষণ এবং মানুষ খুন চোখের সামনে আমাদের ভাইদেরকে ডেকে নিয়ে যে ধরে নিয়ে যে থানায় যে মানে বাথরুমের ভিতরে নিয়ে গুলি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া, পা কেটে ফেলানোর এই নির্মমতাগুলো আমরা চোখের সামনে দেখে দেখে আমার যিনি আমার বড় ভাই সিনিয়র অনেক, তারও চুল দাড়ি সব পাকে নাই, কিন্তু হাসিনার এই নির্যাতনে আমার এই দাড়ি চুল অনেক আগেই পেকে গিয়েছে। মানে আমরা আসলে বৈষম্য, আমার বাচ্চারা ট্রমার শিকার, পুলিশ দেখলেই তাদের ভয় হতো। এই যে কারোর খাটো ছোট চুল দেখলে তারা ভয় পেত, এই মনে হয় ডিবি চলে আসলো। মানে এই যে ট্রমাটা, আমাকে যাত্রাবাড়ি থানায় একবার নিয়ে যাওয়া হলো, নিয়ে যে আমার বাচ্চারা দেখতে গেল, তখন একজন অফিসার বলল লাঠি নিয়ে আসো, এখনই ওর পিটি হাড্ডিগুড্ডি ভেঙে দিতে হবে। আমার দুইটা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছিল। এই যে মানে একটা লৌহমর্ষ দিনগুলোর ভিতর দিয়ে আমি একবার কোরবানি ঈদে বাড়িতে গিয়েছিলাম, সকালে চলে আসবো, রাত্রে হঠাৎ বেলায় এসে পুলিশ আমাকে আমার মা জীবিত ছিলেন তখন, মায়ের সামনে থেকে সকল আপনজনদের সামনে থেকে অনেকটা জোরাজুরি করে এবং নির্যাতনের মাধ্যম দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। তো আমরা তো আসলে একটা ফিলিস্তিনে বসবাস করেছি, প্যালেস্টাইনের মতো এই বাংলাদেশে বসবাস করেছি। আমাদের শহীদদের রক্তের যে ঋণ আমরা আগামী নির্বাচনে সেটা পরিশোধ করতে চাই। শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন মানুষদেরকে আমরা হারিয়েছি। দুর্ভাগ্যজনক, যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা ঢাকায় হতো প্রতিকূল পরিবেশেও, আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের বড় জানাজা হতো। আজকে আমরা অবশ্যই ম্যাডাম জিয়ার জানাজায় আমি নিজেও গিয়েছিলাম এবং আমি মনে করি যে আমাদের দলের নেতা কর্মী আবাল বৃদ্ধ নেতা সবাই গিয়েছে, সব দলের মানুষরা গিয়েছে। কিন্তু ওই প্রতিকূল পরিবেশে দেখেন গোলাম আজম স্যারের যে জানাজা হয়েছিল, মানে প্রতিকূল পরিবেশেও চারিদিকে র্যাব, পুলিশ, আওয়ামী লীগের নির্যাতনের ভিতরেও যেও কিন্তু ব্যাপক মানুষ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আমরা কখনোই আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজ এবং নৈরাজ্যকারীদের সাথে আমরা আপোষ করিনি। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেই মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ একটা নতুন বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই আমি বিশ্বাস করি। আমরা একেবারেই শেষ পর্যায়ে, সবশেষ আপনি যদি আপনার ভোটারদের উদ্দেশ্যে, যারা আপনাকে আগামী দিনে ভোট দেবে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো আহ্বান থাকে খুব অল্প কথায় শেষ করবেন। আমি আমার ঢাকা 6-এর ভোটারদেরকে বলবো, আমি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি। এরপরেও আমার যদি কারো কাছে পৌঁছানো না হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনও চেষ্টা করছি আপনাদের কাছে যাওয়ার, আপনারা দোয়া করবেন। এবার যদি আমরা মিস করি, আমরা পরাজিত হই, বাংলাদেশ পরাজিত হবে। বাংলাদেশ ফ্যাসিবাদ, এক ফ্যাসিবাদ থেকে যেন আর একটা ফ্যাসিবাদের দিকে চলে না যায়, আজকে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের প্রতীক শরীফ উসমান হাদির সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লায় আপনারা ভোট দিবেন এবং আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের সন্তান হিসেবে পুরান ঢাকার উন্নয়নে একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা 6 আসন থেকে
মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে আমরা শুনলাম তার বিশাল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গল্প, তার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা শুনলাম, পুরনো ঢাকার এই ঐতিহ্যবাহী জনপদ নিয়ে তার পরিকল্পনার কথাগুলো আমরা শুনলাম। তিনি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন, একটি ইনসাফের বাংলাদেশ গড়ার কথা বলেছেন। শহীদ শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই বাংলাদেশ গড়ার জন্য তিনি বদ্ধপরিকর। আমরা আশা করছি এই জনপদের মানুষ, পুরনো ঢাকার মানুষ অত্যন্ত সচেতন। তারা অবশ্যই তাদের আগামী দিনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষিত, মার্জিত এবং যারা এই সমাজকে নিয়ে ভালো কোনো স্বপ্ন দেখেন তাদেরকেই বেছে নেবে। আপনাদের সবাইকে তেমন একটি নতুন বাংলাদেশের উদাত্ত আহ্বান জানিয়ে, সেই বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়ে এবং সবশেষে হাঁ ভোটের পক্ষে থাকবেন গণভোটে, এই আহ্বান জানিয়ে আজকের এই ডায়ালগ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।